এভরি মনসুন রাইড বিগিনস উইথ আ ড্রপ অফ রেন, আর সেই ফোঁটাই নিয়ে আসে এক নতুন যাত্রার গল্প। আর নর্থ বেঙ্গলের এবারের জার্নিটা একদম সেরকমই। আমার এক বহুদিনের পুরনো স্বপ্নের নাম বর্ষার পাহাড়। এতদিন শুধু দূর থেকেই কল্পনা করেছিলাম তার রূপ। এবার সময় সেই স্বপ্নকে বাস্তবে অনুভব করা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা। আমি বেরিয়ে পড়েছি আজকে আমার নর্থ বেঙ্গল রাইডের জন্য। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আজকে কথা বলবো, ব্লগ হবে, তোমাদেরকে ঘুরে অনেক জায়গা দেখাবো। তো সবার আগে আমি বলে নিই, আজকে আমার গন্তব্য হচ্ছে এনজিপি। তো এটা হচ্ছে ভরা মনসুন রাইড করতে আমি বেরিয়েছি। সব কিছু তোমাদেরকে দেখাবো। এই মনসুন রাইডে কোথায় যাব, কি করব, কোন কোন জায়গা এক্সপ্লোর করব, সব কিছু জানতে কিন্তু তোমাদেরকে এই ব্লগটা কমপ্লিটলি দেখতে হবে। 2-3টে পার্টে এই ব্লগটা আসবে। বেশ অনেক দিন বাদে আমি সময় বার করে আবার রাইডে বেরোচ্ছি, বেরোলাম আর কি। আমি এতটাই এক্সাইটেড যে কথা উল্টে পাল্টে যাচ্ছে। তো চলো, আপাতত এখন সামনে কামালগাজী ফ্লাইওভার। বেশি কথা আমি এখানে বলবো না, এগোতে থাকি, রাস্তা তোমরা দেখতে থাকো। যাবতীয় যা কিছু সব কিছু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো। এই বর্ষাকালে কোন রাস্তায় কেমন আছে, NH-12 অবস্থা কেমন আছে, তো আমাদের বারাসাত থেকে আমরা কোন দিকে যাব, সব কিছু তোমাদেরকে বলে দেবো। আর কিভাবে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি সব তোমাদের ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো কিছু মিস করো না, দেখতে থাকো। তো একটু দাঁড়ালাম আর কি। ট্রিপ মিটারটা আমি 0 করে দিয়েছি। আমি বাড়িতে ট্রিপ মিটারটা 0 করতে ভুলে গেছিলাম। তো এবার মোটামুটি ধরে নাও আমি এখন পেপসিতে রয়েছি, কামালগাজী। তো এখান থেকে রিডিং নেওয়া স্টার্ট হবে। তো আমি বাড়ি থেকে আমার ডিস্টেন্স এখানে খুব বেশি হলে হয়তো 7-8 কিলোমিটার হবে। তো সেই হিসাবে আমি পরে ক্যালকুলেশন করে নেবো, কারণ এটা খুব জরুরি। আমি আমার মাইলেজটাও ট্র্যাক করতে পারবো। আর কালকে ফুল ট্যাঙ্ক করিয়েছি, তো বুঝতে পারবো যে কীরকম কী মাইলেজ দিচ্ছে। তো যার জন্য আমি ট্রিপ মিটারটা অন করে দিলাম। আর তার থেকেও বড় কথা, আমি ওখানে গিয়ে কতটা রাইড করছি সেটাও একটা ক্যালকুলেশন রাখা যাবে, যার জন্য এটা করে নিলাম। ঘড়িতে বাজে এখন 6টা 5, আর আমরা এখন ক্রস করছি লন্ডনের বিগ বেন, কলকাতার বিগ বেন, বা এখানে লেখা রয়েছে আই লাভ মধ্যমগ্রাম। তো চলো, বাদিক নিয়ে নিয়েছি। আগের বার গেছিলাম সোজা, একদম আমডাঙ্গা হয়ে গিয়েছিলাম, কিন্তু এবার ওটা যাব না। আর ম্যাপ সেট করে নিয়েছি আমি। তো এখান থেকে ব্যারাকপুর যাব, দেন ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া, তো তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ওখান থেকে বেরিয়ে যাব। তো চলো, এই রাস্তার কন্ডিশন কীরকম, এই রাস্তা কেমন, আজকে নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করছি। তো পুরোটা তোমরা দেখতেই পাবে। তো তোমরা যখন নেক্সট টাইম কোনো রাইডে বেরোবে এই রাস্তা থেকে, তো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এই রাস্তাটা নো ডাউট ভালো, চওড়া রাস্তা, অনেকটাই চওড়া রাস্তা। এই রাস্তাটা আরেক কিছুটা এগিয়ে গিয়ে কানেক্ট করছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমাকে ডান দিকে ঢুকতে হবে। তো আপাতত দেখো, তোমরা রাস্তা থেকে বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন ভালোই আছে। এই জায়গাটা একটু কেয়ারফুলি আমাকে যেতে হবে, গিয়ে আমাকে ডান দিক নিতে হবে। আমি উঠে যাবো এখন হচ্ছে স্ট্রেট কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, চাপারালি মোড় থেকে যদি স্ট্রেট বেরিয়ে যেতাম, ওই রাস্তাটা একটু না অনেকটাই খারাপ। আমি অনেকগুলো রিভিউ দেখলাম বা ফেসবুক পোস্টেও দেখছিলাম, তো ওখানে অনেকে বললো যে ওই রাস্তাটা অ্যাভয়েড করাই বেটার হবে। তো চলো, উঠে গেলাম আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে।
আই থিঙ্ক এইখান থেকে আমাদের রাইট টার্ন মারতে হবে, মারলে আমরা আবার গিয়ে সেই যে রাস্তাটা মধ্যমগ্রাম থেকে সোজা যাচ্ছিলো বড়জাগলিতে দিকে, ওই রাস্তাটায় গিয়ে আবার উঠবো, মানে এরপরে গিয়ে আমরা NH-12টা ধরবো আবার। তো চলো, এখানে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ছেড়ে দিলাম, এবার আমরা স্ট্রেট যাব, গিয়ে বড়জাগলি উঠবো, উঠে তারপর ওখান থেকে NH-12 হয়ে আবার সামনের দিকে এগোতে থাকবো। তো আমরা চলে এসেছি, এখান থেকে আমাদেরকে বাঁদিক নিতে হবে, বাঁদিক নিলেই চলে যাবো হচ্ছে আমরা আবার সেই সেম রাস্তা বড়জাগলি, মানে সামনে গিয়ে আমরা উঠবো হচ্ছে NH-12, মানে যেটা যাচ্ছে বহরমপুর, মালদা এবং শিলিগুড়ির দিকে। এই জায়গাটার প্যাচটা মনে হচ্ছে একটু খারাপ রয়েছে। আমরা কিন্তু উঠে পড়েছি NH-12-এ, এবার এখান থেকে একদম ভালো রাস্তায় পাবো আশা করা যায়, কারণ এখান থেকে আমি আগের বার যখন গেছিলাম তখনও রাস্তা ভালোই ছিল। তো আগের যে খারাপ প্যাচটা সেটা কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ঘুরে চলে আসলাম, ওটাকে অ্যাভয়েড করলাম খারাপ প্যাচটা। তো যাই হোক, তোমাদেরকে সেই সেম জিনিসটাই রেকমেন্ড করবো, যখন তোমরা আসবে এখানে, মানে শিলিগুড়ির দিকে যাবে বা এই রাস্তা দিয়েই যাবে, তো তখন তোমরা কিন্তু ওই কল্যাণী এক্সপ্রেসওয়েটা চুজ করতে পারো। এখান থেকে কৃষ্ণনগর এখনও মোটামুটি 50-58 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো এখন এগোই, আর আপাতত দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, একেবারে যখন 9টা-10টা বাজবে তখন দাঁড়িয়ে কোথাও ব্রেকফাস্ট করব, তার আগে যতটা পারি ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো, বৃষ্টি পড়ছে বারবার, ওই জন্য বারবার গোপ্রো অফ করছি আবার অন করছি। এখন একটু বৃষ্টিটা কমলো, আবার গোপ্রোটা লাগালাম। আমি আজকে যেটা বলছিলাম যে তোমাদের সাথে একটু গল্প করব, তো সেই গল্পতে থাকবে আজকে যে এই বর্ষাকালে আমার নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যানটা কীভাবে হলো। তো দেখো, তোমরা জানো অনেকদিন ধরে আমি ব্লগ দিই না, তো বেশ কয়েকদিন, মানে বেশ কয়েক মাস হয়ে গেছে। আমিও মানে ভাবছিলাম যে কবে এটা আবার স্টার্ট করা যায়, আর এবার যখন স্টার্ট করব তখন আর কোনো বিরতি নেব না, এটাই ছিল মাইন্ডসেট করেছিলাম। তো যাই হোক, তো এখন আপাতত এটাই ঠিক রয়েছে। এখন এই নর্থ বেঙ্গলের এপিসোডগুলো কমপ্লিট করব, পুরো নর্থ বেঙ্গল ঘুরবো। পুরো ঘোরা হবে না, একটা সাইডের দিকে যাচ্ছি, কিন্তু সেটা এখন বলবো না, সাসপেন্স থাক। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওতে আমি লাস্টের দিকে বলবো অবশ্যই যে কোথায় যাচ্ছি বা কালকে কোথায় যাব। তো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, এখান থেকে ওই এখনও মোটামুটি 85 বা 90 কিলোমিটার এখান থেকে বহরমপুর। তো ঠিক করেছি বহরমপুরে গিয়ে টিফিনটা করব। এখন ঘড়িতে 8:20 বা 8:25 এরকম বাজে, একটু আগেই দেখছিলাম। তো চলো এবার বলি প্ল্যানটা। তো তোমাদেরকে বলছিলাম যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাওয়া হচ্ছে না কোথাও, অনেক দিন ব্লগ আসছে না, যাব করছিলাম। তো ফাইনালি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মানে 3-4 দিন বলবো না, 1 সপ্তাহ আগে হঠাৎ করে প্ল্যান করি যে না চলো মনসুন একটা রাইড করি। কারণ আমি এখনও পর্যন্ত মনসুনে সেরকমভাবে রাইড করিনি। বৃষ্টিতে রাইড করেছি, মানে ওটা শীতকালে বা বর্ষাকালে হঠাৎ বৃষ্টি বা এরকম সময়, কিন্তু এই ভরা মরশুমে রাইড আমি করিনি কখনো। তো ঠিক করলাম সবথেকে বেস্ট এই টাইমটা, যেটা সব জায়গা, যেই জায়গাটা সবথেকে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল বর্ষাকালে। যদিও নর্থ বেঙ্গল সবসময় বিউটিফুল, তো সেই থেকে একটা মাথায় চিন্তা আসলো যে চলো একটা ছোট্ট ট্রিপ করা যাক। 3 দিন থাকবো, তো 3 দিন আশা করি মোটামুটি ভালোই ঘুরতে পারবো। এরপরে একটা নতুন গিয়ারও অ্যাড করেছি, সেটা হচ্ছে একটা সোলেসের জুতো কিনেছি। তো জুতোটা আমি তোমাদেরকে কোনো এক সময় দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে। অনেকেই তোমরা হয়তো জানো যে সোলে স্কাউট বলে যে জুতোটা, সেই জুতোটাই আমি কিনেছি। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। তো রাস্তা দেখতেই পাচ্ছ সামনে, সুন্দর রাস্তা, ভিজে রয়েছে, দারুণ লাগছে। আর এখানে আপাতত এটা টাউন, যখন আমি এই পাশে মাঠ, পুকুর, ধান জমি এগুলো রয়েছে না, তখন অসাধারণ লাগছে। বর্ষাকালে যে বেঙ্গলের বিউটিটা সেটা ফুটে উঠছে পুরো। আমি এনজয় করছি, আমি জানি তোমরাও এনজয় করছো এই ব্লগটা দেখতে দেখতে। তো ব্লগটা কন্টিনিউ করো, আর সবার লাস্টে কিন্তু আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি, আর বাকি তোমাদের রাস্তার কীরকম কন্ডিশান আছে, বা তোমরা যদি আসতে চাও কীরমভাবে যাবে বা কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে, সব কিছু যদি জানতে চাও তাহলে এই ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো।
দেখো এটা জায়গাটার নাম হচ্ছে ভোলাডাঙ্গা, আর ভোলাডাঙ্গার পুরো ভোলা একদম পাগল করা রূপ, কি সুন্দর। এখানে ওই জায়গাটা ধান জমি না, ওটা হচ্ছে গাঁদা ফুল চাষ হয়েছে, গাঁদা ফুল রয়েছে, আরও কিছু ফুল রয়েছে দেখলাম। তো এখানে ফুলও চাষ হচ্ছে, আর চারিদিকে গ্রিনারি দেখো এত সুন্দর লাগছে। ঘোড়া টানা গাড়ি, এটা ঘোড়া ঠিক না, এটা গাধায় টানা গাড়ি। যাই হোক, এগুলো না, আমি গরু টানা গাড়ি, গাধায় টানা গাড়ি, এগুলো আমাদের ওদিকে তো দেখা যায় না। আমি তো অনেক বছর আগে, তখন আমার হয়তো 5-6 বছর 7 বছর বয়স, তখন আমি লাস্ট দেখেছিলাম। এটা মেনলি দেখা যায় এখনও পর্যন্ত মুর্শিদাবাদে দেখা যায়, নদিয়াতে দেখা যায়। তো এই দুটো জেলাতে আশা করি এখনও এই জিনিসটা রয়েছে। তো যাই হোক, দেখে ভালো লাগলো, আর তোমাদেরকেও দেখালাম। আশা করি গোপ্রোতে তোমরা দেখতে পেয়েছো ঠিকঠাক করে। আর রাস্তার লাস্ট গ্রিন, ওফ দারুণ লাগছে, ফাটাফাটি এনজয় করছি জাস্ট। এই মুহূর্তে যে জায়গাটায় আমরা এখন রয়েছি, সেই জায়গাটা কিন্তু একটা অভয়ারণ্য। এটা হচ্ছে বেতুয়াডহরির জঙ্গল। আমার দুপাশে যে জঙ্গলটা রয়েছে, এটা কিন্তু বেতুয়াডহরির জঙ্গল। তো মেন যে বেতুয়াডহরি টাউনটা, ওইখানে যেতে গেলে এখনও 3-4 কিলোমিটার যেতে হবে। আমি তাই দেখলাম আর কি, লেখা ছিল। আগেরবারও এখান দিয়ে ক্রস করেছিলাম, তখন এটা দেখেছিলাম। তো এটা বর্ষাকালের জন্য না আরও বেশি ভালো লাগছে, পুরো গাছ পুরো সবুজ হয়ে রয়েছে চারিপাশটা, অসাধারণ লাগছে, অসাধারণ। বেতুয়াডহরি জঙ্গল, আর ওইখান থেকে ওই পার থেকে কোনো একটা রেল লাইন গেছে, কারণ ওইখানে দেখলাম একটা ক্রসিং টাইপের রয়েছে। রাস্তা আসার পর এই জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম। দেবগ্রামের কাছে একটুখানি ডাইভারশন পেলাম। তো বাকি রাস্তায় কোথাও কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা দেখলাম একটুখানি ডাইভারশন রয়েছে, রাস্তায় কাজ চলছে বাদিকে। আর তাছাড়া রাস্তা একদম ওয়েল অ্যান্ড গুড, তোমরা দেখছো অলরেডি। এইটুকুনি জায়গায় যা ডাইভারশনটা রয়েছে, আবার আশা করি সামনে দিয়ে ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটা একটু দেখে চালাতে হবে, রাস্তার অবস্থাটা ভালো নেই জায়গাটা। তো আমরা রয়েছি হচ্ছে এখন দেবগ্রাম নদিয়া। তো দেখলে এই দেবগ্রামে একটুখানি ডাইভারশন রয়েছে। যাই হোক, খুব গরম লাগছে, রেনকোটটা খুলবো। দেবগ্রামের এদিকে বৃষ্টির কোনো চান্সেস নেই, আপাতত যা আকাশের অবস্থা সেই দেখে তো মনে হচ্ছে না। আর যেহেতু মেঘলা আকাশ হয়ে রয়েছে না, তাই প্রচণ্ড গরম লাগছে। তো আমরা এখন চলে এসেছি পলাশিতে, আর পলাশির ওই সামনেই দেখা যাচ্ছে ওয়ার মেমোরিয়াল, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর আগের বারে আমি যখন এই জায়গা দিয়ে গিয়েছিলাম, তখন আমার কাছে গোপ্রো ছিল না, তখন আমি ফোনে ব্লগ করতাম। তো ফোনেই আর কি চিন মাউন্টে ফোন মাউন্ট করে আর এইগুলো আর কি ভিডিও করেছিলাম। তো যাই হোক, তো এইবার আমার কাছে গোপ্রো রয়েছে, আশা করি এবার ফুটেজগুলো যেগুলো আসবে সেগুলো ভালো পাবো। তো এই হচ্ছে পলাশির স্মৃতিসৌধ, আশা করি দেখা যাচ্ছে ভালো করেই। তো যাই হোক, এই হচ্ছে পলাশির ফুলবাগান মোড়, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাব টুয়ার্ডস বহরমপুর। আর আরেকটা জিনিস দেখো, এই জায়গাটা দেখছো ছাদের মধ্যে ঈগল রয়েছে। মুর্শিদাবাদে তুমি ঢুকেছো, এইগুলো দেখলে বুঝতে যাবে, এখানে জলের ট্যাঙ্কিগুলো বিভিন্ন রকমের। সামনে আর একটা রয়েছে, গ্লোব করা রয়েছে। একটা রেস্টুরেন্ট পেয়েছি, অনেকটা এগিয়ে এসেছি, যা একটু পিছনে যেতে হবে। যাই, ভেতরে বসার জায়গাও রয়েছে দেখা যাচ্ছে। তো চলো একেবারে তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা বলছি। এই যে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আর আপাতত একটা ধাবা এসে দাঁড়িয়েছি, দেখালাম তোমাদেরকে। তো খাবার অর্ডার করেছি, খাবার চলে এসছে। খাবারটা খাবো লুচি আর হচ্ছে তোমার চানা মশলা অর্ডার করেছি। আর বাইরে এই ওয়েদার এনজয় করতে করতে খাবারটা খাই, একটু বসে রেস্ট করি। এই হচ্ছে খাবারটা খাই। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, খাবারটা খেয়ে টেয়ে নিয়ে তোমাদেরকে বলছি কেমন লাগলো। খাওয়া দাওয়া শেষ করলাম, আর বৃষ্টিটাও কমে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে এখান দিয়ে বেরোবো।
আর আমি যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটা তোমাদেরকে একবার দেখাই, তার জুতোটার অবস্থা দেখো একবার কী হয়ে রয়েছে এখন। এই হচ্ছে তার অবস্থা। তো যাই হোক, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মনসুন রাইড হচ্ছে, এটা তো হতেই হবে। এটা না হলে আর অ্যাডভেঞ্চার কী হলো, বা মনে কী হলো যে আমি কি করছি। তো যাই হোক, এই আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ধাবাটা। খাবার দাবার ডিসেন্ট, দামও ঠিকঠাক, 60 টাকা করে প্লেট নিল। তো যাই হোক, চলো এবার গিয়ার আপ করে বেরোবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়, চলো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট, বেরিয়ে পড়লাম। আর এই দেখো, বাদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা সোজা বেরিয়ে যাবো বহরমপুর বাইপাস হয়ে। তো বন্ধুরা, ওই বাদিকে চলে গেছে বহরমপুর টাউনের রাস্তা, আর আমরা এখন ধরলাম বহরমপুর বাইপাসের নাজারা এনজয় করতে করতে আমরা এগোবো সামনের দিকে। টিফিন করলাম, পেটটা ভরে রয়েছে, এবার বেশ ভালো লাগছে রাইড করতে। চলো, কেমন এনজয় করছো তোমরা জানিও, আর বাকি কথা চলো তোমাদের সাথে রাস্তাতেই হচ্ছে। ভাই কি দারুণ লাগছে! রাস্তার পাশে এই মাঠে বোধহয় জল পুরো জমে রয়েছে। রাস্তার ধারে এরকম পাটগুলোকে এরকম সাজানো রয়েছে, এগুলোকে পাট কাঠি বলে। পাট কাঠিগুলোকে এত সুন্দর সাজানো রয়েছে, মানে দারুণ, ফুল সিনিক লাগছে। আর তার মধ্যে আকাশের এই রকম রূপ, কালো মেঘ ওপরে, ও অনবদ্য লাগছে। ফার্স্ট টাইম এরকম মনসুন রাইড করছি, আর এইরকম ওয়েদার জাস্ট ভাবা যায় না, এত সুন্দর লাগছে, আমি ডেসক্রাইব করতে পারবো না কথাতে। তোমরা জাস্ট জুড়ে থাকো, এর থেকে ভালো ভালো আরও কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য, সব তোমাদেরকে দেখাবো। আর আরেকটা প্রো টিপস দিই তোমাদেরকে, এই যে বহরমপুর বাইপাসে আসলাম, বহরমপুর বাইপাসের কিছু কিছু অংশে কিন্তু কিছু পটহোলস রয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা একটু মানে মোটামুটি স্পিডে আসছো, তাহলে এটা একটু লক্ষ্য রেখো, যার ফলে কি বাই চান্স পটহোলসের মধ্যে পড়লে অ্যাক্সিডেন্ট হতে পারে। কোনো একটা জায়গায় এসে দাঁড়ালাম, এত বৃষ্টি পড়ছে, ফুল রেন গিয়ার একদম পরে নিলাম। দেখো, একদম প্যান্ট সব পরে নিয়েছি, কারণ বারবার করে বৃষ্টি নামছে, বারবার করে থামছে, এতবার করে দাঁড়ানো পসিবল না, তাহলে অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য চিন্তা করলাম যে পরেই নিই পুরোটা, আর খুলবো না। তো চলো, এবার পরে নিয়েছি, এবার এগোতে থাকি। কিন্তু গোপ্রো এখন খুলে দিয়েছি, কারণ এত বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। তো আমার যখন আবার বৃষ্টিটা একটু কমবে, ঠিকঠাক মনে হবে, আমি আবার গোপ্রো লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের কি E20 চলে এসছে? আসেনি না? তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, অনেকক্ষণ বাদে গোপ্রো অন করতে পেরেছি। এখন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। ধুলিয়ান থেকে আমি আর 12-13 কিলোমিটার দূরে রয়েছি, আর ফারাক্কা এখান থেকে 27 কিলোমিটার যা দেখলাম। আর যেটা বলার, এত বৃষ্টি হচ্ছিল পিছনে, আমি তো ফার্স্ট কথা গোপ্রো বার করতেই পারিনি। আর তারপরে যে বিপদটা হয়েছে, সেই বিপদটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে দুটো ব্যাটারি রয়েছে গোপ্রোর, তো একটা লাগানো ছিল, আর একটা আমার এই যে পাউচটা কিনেছি আমি, ট্যাঙ্ক পাউচ, এই পাউচের মধ্যে রাখা ছিল। আমি জানি এটা ওয়াটারপ্রুফ আছে, ইভেন ওয়াটার কাভারও রয়েছে, আমি রেন কাভার দিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে ভেতরে না জল ঢুকেছে কোনোভাবে, ঢুকে এবারে ব্যাটারিটা হয়তো কোনোভাবে ড্যামেজ হয়েছে, আমি বুঝতে পারছি না এখনও কী হচ্ছে। মানে আমার ওই ব্যাটারিটা যেটা প্রথমে লাগানো ছিল, ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে।
তো আমি এই ব্যাটারিটা লাগিয়ে অন করছি, দেখছি যে এটা মানে একবার বন্ধ হচ্ছে একবার চলছে, একবার বন্ধ হচ্ছে একবার চলছে, অটোমেটিক হচ্ছে, আমি কিছু করছিই না। তো যার ফলে একটা ভয় তো লেগে গেছে। এখনও জানি না কী হবে, কী হতে চলেছে, কী লেখা আছে কপালে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, অনেকটাই লেট হয়ে গেছে। আর ফারাক্কা ঢুকতে হয়তো আমাদের এখনও আধ ঘন্টা 45 মিনিট লাগবে, আধা ঘন্টাই ধরলাম। 8:30 সময় আশা করছি ফারাক্কা ঢুকে যাব। মাটি করেছে, এ তো লম্বা জ্যাম ট্রাকের। আমি মনে হয় ভুল দিকে ঢুকলাম, বেরোনোর চেষ্টা করি। কী ব্যাপার হলো, এত জ্যাম কেন? কিসের জ্যাম? ঠিক। না ভাই, রাইডার না, এমনি ভালো শখে রাইড করি, বলতে পারিস আর কি। তুই বললি যখন মেরে নিলাম। থ্যাংক ইউ দাদা। সামনে রাস্তার কাজ হচ্ছে, বললো ইউটার্ন মেরে ঘুরে 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 ওই দিক দিয়ে যেতে হবে। চলো, পেয়ে গেছি কাট আউট। সামনে থেকে বাদিক মারতে হবে। প্রায় 1 কিলোমিটার রাস্তা আসতে হলো। যাই হোক, গাড়িটা ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে। পুরো এখান থেকে জ্যাম লেগে রয়েছে, আমি এখান থেকে পুরো ঘুরে গেছিলাম। তো যাই হোক, চলো, দেখছি আবার ওখানে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি এগোচ্ছে, তাহলে এদিকে ঢুকে যাব। এদিকে পুরো জ্যাম একদম, দেখো, দেখলে বুঝতে পারবে। জ্যাম কিন্তু এগোচ্ছে না। ওই দাদাটা, ড্রাইভার দাদাটা যদি আমাকে না বলতো, তাহলে কিন্তু আমি ওখানে ঢুকে ফেসে যেতাম। যাই হোক, বেঁচে গেলাম। আর 6-7 কিলোমিটার বাকি ফারাক্কা ব্যারেজ এখান থেকে। চলো, ঢুকে গেলাম ফারাক্কা ব্যারেজ। দেখো জাস্ট, বর্ষাকাল, নদীর জাস্ট রূপটা দেখো, পুরো জলে টইটুম্বুর। আর কত বড় ব্রিজের কোথায় জল চলে গেছে, ওই ব্রিজের প্রায় অনেক উপরে জল চলে এসছে। ওই যে ব্রিজটা, ব্রিজের হয়তো 15-20 ফিট নিচ থেকে হয়তো জল বইছে, এত মানে জল বেড়ে গেছে এখন, ভরা বর্ষায় যা হয়। এই দেখো ট্রেন, বলছিলাম ট্রেন, একটা মালগাড়ি দেখতে পেয়ে গেলাম। নিরাশ হতে দিল না কিন্তু আমাকে। দারুণ দারুণ, এর থেকে বেশি আর কি চাই। এরপরে মালদা বাইপাসটা ক্রস করব, ক্রস করে কোনো একটা ধাবা থেকে লাঞ্চটা করব আজকে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। তো আমরা অফিসিয়ালি মালদা ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। চলো, আবার মনে হচ্ছে রেনকোট পরে নিতে হবে, কারণ সামনের আকাশ দেখো কি সুন্দর করে রয়েছে, পুরো একদম কালো করে এসছে, এক্ষুনি ঢাললো বলে। আর এই গাছগুলো না মারাত্মক লাগছে, এদিকটা রোদ আর ওদিকটা পুরো কালো হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। দেখো এবার যা সিনারিটা দেখো, এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর এইরকম ওয়েদার হয়ে গেছে। উপরের দিকে পুরো ঘন কালো মেঘ, আর এইদিকে পিছন দিক থেকে একদম সূর্যের আলোগুলো গাছে এসে পড়ছে, গাছগুলো চকচক করছে, কি দারুণ লাগছে। আর এই পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, ট্রেনটা আমার দিক থেকে টার্নিং নিয়েছে আবার একটা, দারুণ দারুণ। তো আমরা চলে এসেছি কিন্তু সেই বিখ্যাত এরিয়া কালিয়াচক, দ্য রিয়েল ওজি গ্যাংস্টার এরিয়া। যেটা বলছিলাম আমি, এখানে টোটো দেখলে পাগলা হয়ে যাবে, মানে টোটো ভরে ভরে। এই দেখো, একটা দুটো, ওই জায়গাটা মানে ভর্তি ছিল, গিজগিজ করছিল এক্ষুনি। এখানে সবার কাছে একটা করে টোটো রয়েছে এই জায়গাটায়। তার এই জায়গাটা যখন কেউ বাইক নিয়ে আসবে, ভাই সবাইকে সাবধান করছি, এই টোটোওয়ালারা কিন্তু একদম দুম দাম ডান দিক বাদিক ঢোকে, ঠিক আছে? তো নিজের সেফটির জন্য বললাম, নিজের সেফটিকে ঠিক রাখতে, নিজের সেফটি মেনটেন করতে একটু খেয়াল রেখো, এটাই বলার।
ঘড়িতে বাজে এখন প্রায় 4:30। তো বর্বন ধাবা বলে একটা ধাবাতে এসে দাঁড়ালাম। তো যাই না, এখানে দেখি এখন খাবার টাবার অর্ডার দিতে পারিনি, আর গোপ্রো আমার অফ হয়ে গেছে, চার্জ নেই, চার্জ হচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে ইন্টারেস্টটা কেমন ছিল। বেরোনোর সময় আমি টোটালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খাবার দাবার খাই, এখন একটু টায়ার্ড রয়েছি। খাবার কিন্তু চলে এসছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। খাবারের টেস্ট ভালো, নো ডাউট। তো চলো খাবারটা খেয়ে কমপ্লিট করি, এরপর আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। দেখলে আকাশটা কেমন এখন লাগছে, এতক্ষণ পুরো ঝমঝমে বৃষ্টি হলো। খেয়ে দিয়ে বেরোলাম, দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়ে সেম জিনিসটা হলো। আর আমার বাইকটাও দেখিয়ে দিই তোমাদের, দেখো। তো এবারে হচ্ছে এখান থেকে মোটামুটি রেডি হয়ে গেছি, বৃষ্টি পড়ছে না এখন, আর রেডি আর কিছু করবো না, সোজা বেরোবো। এই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর, গাজলে বেসিক্যালি। তো সার্ভিস রোডের ওপরে এই বর্মন ধাবা। খাবার দাবার ডিসেন্ট খাবার দাবার, ভালোই, খারাপ বলবো না, ভালোই লেগেছে আমার খাবার, দামও ঠিকঠাক আছে। তো চলো এখান থেকে বেরোই। আর গোপ্রো মোটামুটি ফুল চার্জ করে নিয়েছি, এবার তোমাদের মোটামুটি সবই ভিউ দেখাতে পারবো। তো চলো একেবারে মোটর ব্লগিং সেট আপে কথা হচ্ছে তোমাদের সাথে। দিনের শেষ আলো, সন্ধে প্রায় নেমেই গেছে। অ্যাকচুয়ালিতে আলো রয়েছে, এটাও কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যাবে অন্ধকারে। যাই হোক, রায়গঞ্জ ঢুকছি, আর দূরে ওই আকাশটা লাল, দারুণ লাগছে দেখতে, ওই যে কি অপূর্ব লাগছে। জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তায় আলো একদম কম। তো এখন আমি ভেবেছিলাম যে ডালখোলা হয়ে যাব, তারপরে একটুখানি খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে দেখলাম যে বোতলবাড়ি হয়ে যাওয়াটা বেশি সেফ। আর বোতলবাড়ির রাস্তাটাও শুনছি ভালো, ডালখোলায় নাকি মানে প্রচণ্ড গর্ত রয়েছে। তো রাত্রিবেলা একই রাস্তায় আলো নেই, তার মধ্যে যদি এত বেশি পটহোল থাকে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বোতলবাড়ি হয়ে শিলিগুড়ি পৌঁছানোটা বেস্ট হবে। আর যদিও সবথেকে বড় কথা, আমি কোনো দিন এই রাস্তা হয়ে যাইনি, তো চলো গিয়ে দেখা যাক। তো বন্ধু, এই হচ্ছে বোতলবাড়ির রাস্তা। তো আমি প্রায় 20-15 মিনিট ধরে এই রাস্তায় চালাচ্ছি, আরও বেশি হবে হয়তো। এই রাস্তায় এখন এসে আমি আলোর দেখা পেয়েছি, রাস্তায় পোস্টারে লাইট রয়েছে। এতক্ষণ যে এসছি রাস্তায় কোনো পোস্টারে কোনো আলো নেই, পোস্টার আছে কিন্তু কোনো আলো নেই। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তাটা সরু। এরকম হচ্ছে বোতলবাড়ির রাস্তা। বোতলবাড়ি থেকে ডান দিক মারার পরে আমি যে রাস্তাটা পেয়েছি সেই রাস্তাটা কন্টিনিউ এরকম যাচ্ছে, মানে রাস্তার ধারে আলো নেই। তোমার বাইকের হেডলাইট যদি পাওয়ারফুল না হয়, বা যদি তোমার অক্সিলারি লাইট না লাগানো থাকে, তাহলে কিন্তু একটা প্রবলেমে ফাঁসতে পারো। আর রাস্তা নো ডাউট ভালো, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। তবে আমি বলবো যে এই রাস্তা দিয়ে যারা দিনের বেলায় আসবে তাদের জন্য বেস্ট, মানে যারা 5টা, 5:30, 4টের মধ্যে এখানে ঢুকে যাবে, তারা এই রাস্তা দিয়ে যেতে পারো অনায়াসে। কারণ এই রাস্তাতে আলো থাকতে থাকতে যদি বেরিয়ে যেতে পারো, রাস্তা ভালো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, এখন আমরা NH-27-এ উঠবো। আর আমার বাঁদিকে যে রাস্তাটা, মানে ওই দিকটা যাচ্ছে কিষানগঞ্জের দিকে। মানে যদি আমরা ডালখোলা হয়ে আসতাম তাহলে এদিক দিয়ে আসতাম। তো আমরা বোতলবাড়ি যেহেতু করে আসলাম, বোতলবাড়ির ভেতর দিয়ে আসলাম, তাই জন্য আমরা এখান দিয়ে উঠলাম। তবে এই রাস্তাটা আগেরবার যখন গেছিলাম আনএক্সপেক্টেড পথহোল ছিল। তো দেখা যাক, এই যে রয়েছে এখনও ডান দিক বাদিকে রয়েছে, একটু কেয়ারফুলি চালাতে হবে এই রাস্তা দিয়ে। এখন এখান থেকে গুগল ম্যাপ দেখালো ইসলামপুর বাইপাস ধরার জন্য এই রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে মনে হচ্ছে আগের বার গিয়েছিলাম। তো এই রাস্তা যথেষ্ট ভালো রাস্তা, আশা করা যায় এক্সপ্রেসওয়ের মতোই লাগছে, মানে বাইপাস, ইসলামপুর বাইপাস আর কি। তো রাস্তা ভালোই হবে। তো চলো দেখা যাক রাস্তা কেমন হয়, তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমরা রাস্তার কন্ডিশন সম্পর্কে ওয়াকিবহাল কিছুটা হলেও হয়েছো। তো যারা আসবে তাদের জন্য তো অনেক সুবিধা হবে, কারণ এরপর থেকেই তো সিজন স্টার্ট হচ্ছে, পুজো পড়ছে, পুজোর পর থেকে সবাই আসা শুরু করবে। ঘড়িতে বাজে এখন রাত 12:30, আর ভিডিওটা শেষ করতে আমি ভুলে গেছিলাম।
তো আমার এখন মনে পড়লো যখন আমি ডেটা ট্রান্সফার করছিলাম, তো ডেটা ট্রান্সফার কমপ্লিট করে দিয়েছি, তো ভাবলাম ভিডিওটা শেষটা বানিয়ে দিই। তো আমি ঢুকেছি এখানে 10:10-15 নাগাদ। তো তারপরে ঘন্টাখানেক মতো টাইম লেগেছে আমাকে হোটেলে আসতে, তারপরে আমাকে খাবার কিনতে হয়েছে। তো যাই হোক, চোখ মুখ থেকে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমার অবস্থা কিরকম, এখন বিধ্বস্ত হয়ে রয়েছি। আর তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে তোমাদের কিন্তু একটা রাফ আইডিয়া অলরেডি হয়ে যাবে যে কি করে তোমাকে নর্থ বেঙ্গল আসতে হবে, ইন কেস যদি তোমরা এখন প্ল্যান করো নর্থ বেঙ্গল আসার। যে সাপোর্ট করতে হবে, কারণ এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম আমি এই ভিডিওতে যদি তোমরা লাস্ট অব্দি দেখো তাহলে আমি বলবো যে কালকে কোথায় যাচ্ছি। কালকে আমি যাচ্ছি হচ্ছে কালিম্পং একটা অফবিট গ্রামে। তো সেখানে দুদিন থাকবো, এক্সপ্লোর করব, এটাই বলার ছিল। আর তোমাদের যদি আমার এই ইনফরমেটিভ ব্লগটা, আমি এটা বলবো, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, এইটুকুনি বলে আজকের এই ব্লগ আমি শেষ করছি। তো চলো, তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।